আজকের পছন্দের গল্প মহাশোলের টোপ। রচনা হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। রেল স্টেশন থেকে ভ্যান রিক্সাটা রমানাথকে নিয়ে এসে নামিয়ে দিল পাকা রাস্তা যেখানে শেষ হয়েছে সেই জায়গাতে। তার আর এগোবার উপায় ছিল না। সামনের মেঠো রাস্তায় হাঁটু সমান কাদা, আর সেই রাস্তার দুপাশে যত দূর চোখ যায় শুধু বর্ষার জল ডোবা ধান ক্ষেত। বেলা দুপুর হলেও কালো মেঘ আকাশে ছেয়ে গেছে, টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। স্টেশন থেকে এদিকে আসার পথে টোকা মাথায় দেওয়া চাষাভুষো শ্রেণীর লোকজন ছাড়া তেমন বেশি মানুষজন চোখে পড়েনি রমানাথের। রিক্সা ভ্যান থেকে নেমে রমানাথ প্রথমে তার চটি জুতো কাঁধের ব্যাগের মধ্যে পুরে নিয়ে ধুতিটা একটু গুটিয়ে নিলেন। তারপর এক হাতে ছাতা, অন্য হাতে তার হুইল সমেত ছিপটা নিয়ে নেমে পড়লেন কর্দমাক্ত পথে। দুপাশের ধান ক্ষেত থেকে অবিশ্রান্ত ব্যাঙের ডাক ভেসে আসছে। সেই শব্দ শুনতে শুনতে এগুলেন তিনি। কিছুটা এগোবার পরই তিনি দেখতে পেলেন কয়েকজনকে। কাদামাখা গা, কাদামাখা পা, সদ্য ক্ষেতের কাজ সেরে রাস্তায় উঠে এসে দাঁড়িয়েছেন তারা। কালীদহটা কোথায় তা ভালো করে জেনে নেবার জন্য রমানাথ তাদের সামনে এগিয়ে গেলেন। তিনি কিছু জিজ্ঞেস করার আগেই লোকগুলোর মধ্যে একজন তাকে প্রশ্ন করল, বাবু কোথা থেকে আসছেন? রমানাথ জবাব দিলেন, কলকাতা। কলকাতা থেকে এত দূরে এসেন মাছ ধরতে? বিস্ময়ের ভাব ফুটে উঠল লোকটার চোখে। তা কলকাতা থেকে এই জায়গাটা বেশ দূর বটে। প্রথমে ট্রেন, তারপর বাস। কলকাতা থেকে বর্ধমানের এই গ্রামে আসতে রমানাথের প্রায় 7 ঘন্টা মতো সময় লেগে গেল। কিন্তু কি করবেন রমানাথ, নেশা বড় বালাই, মাছ ধরার নেশা। এই নেশার তাগিদেই সব কাজ ফেলে তিনি কলকাতা থেকে ছুটে যান নানা জায়গাতে। কখনো রানাঘাটের পাল চৌধুরীর পুকুরে, কখনো কাঁচরাপাড়ার রেলের জলাশয়ে, আবার বারাসাতের নীলকুঠির বিলে। মাছ ধরার নেশাটা বড় প্রবল রমানাথের। তিনি লোকটার কথা শুনে হেসে বললেন, হ্যাঁ কলকাতা। কালীদহটা কোন দিকে? লোকটা একটা গ্রামের দিকে আঙুল তুলে দেখিয়ে বলল, এই খাল বরাবর চলে যান। মাঠের শেষ মাথায় ওই যে দূরে একটা বাড়ি নজরে আসছে, ওইটাই কালিকাপুর, জমিদার বাড়ি। ওর পেছনেই কালীদহ। ওদিকে যাবার একটা পাকা রাস্তা আছে ঠিকই, কিন্তু সে পথ ঘুরতে গেলে অনেক দূর ঘুরতে হবে। পাশ থেকে একজন প্রশ্ন করল, আপনি কি কালীদহর মহাশোল ধরতে এসেছেন? তার মানে ওই মহাশোলের খবরটা এখানকার অনেকেরই জানা। রমানাথ বললেন, হ্যাঁ ওই মহাশোল ধরতেই এসেছি। খুব বড় মাছ বুঝি? একজন বলল, হ্যাঁ খুব বড় মাছ। যখন সে ঘাই দেয় খেলা করে, তখন তোলপাড় হয় দহর জল। এ দহে অনেকে ডুবে মরেছে বলে লোকজন খুব একটা যায় না ওইদিকে। তবে আমি একবার একটা লাশ তুলতে গেছিলাম ওখানে। কিন্তু ওই মহাশোলকে তো আপনি ধরতে পারবেন না বাবু। এগোতে গিয়েও কথাটা শুনে থমকে দাঁড়ালেন রমানাথ। তারপর প্রশ্ন করলেন, কেন ধরতে পারবো না কেন? লোকটা জবাব দেওয়ার আগে কেমন যেন একটু ইতস্তত করলো, যেন রমানাথ মাছটা ধরতে পারবেন না এ কথাটা বলে সে ঠিক করেনি, এ কথাটা বুঝতে পেরেছে সে। রমানাথ আবার জানতে চাইলেন, কেন পারবো না, কেন? লোকটা এবার জবাব দিল, ও মাছ শুধু রাজাবাবুই ধরতে পারেন, আর কেউ পারে না। 12 বছর পর পরই মাছ একবার ধরা দেয়, তারপর দিন আবার নতুন মাছ ছাড়া হয়। এটা আবার ধরা হবে 12 বছর পর। এমনই হয়ে আসছে রাজাবাবুর ঠাকুরদার আমল থেকে। ও মাছের টোপ রাজাবাবুরা ছাড়া আর কেউ জানেন না। কথাগুলো বলে লোকগুলো আর দাঁড়ালো না। তারা আবার ক্ষেতের জলকাদায় নেমে গেল, আর রমানাথ এগোলেন তাদের দেখানো আলপথ বেয়ে। লোকগুলোর মুখে মাছ ধরতে না পারার কথাটা শুনে প্রথমে কয়েক মুহূর্তের জন্য মনটা একটু খারাপ হয়ে গেল রমানাথের। কিন্তু পরক্ষণেই তিনি হাঁটতে হাঁটতে ভাবতে লাগলেন,
এমন রটনা তো গ্রামে গঞ্জে কতই থাকে। ঘটনাচক্রে হয়তো রাজাবাবুরাই মাছটা বেশ কয়েকবার ধরেছেন, তার অর্থ এই নয় যে আর কেউ কোনোদিনও ধরতে পারবে না। সেই রসিক বিলের 20 সের ওজনের রুই মাছটার কথাই ধরা যাক না কেন, লোকে তো বলতো সে আসলে মাছ নয়, মৎস্যকন্যা। তাকে কোনোদিনও ধরা যাবে না। কিন্তু তাকেই তো রসগোল্লার রসে চোবানো পাউরুটির মণ্ডর সাথে বাঁকুড়া থেকে আনা বিশেষ ধরনের লাল পিঁপড়ের ডিম দিয়ে চিপে গেঁথেছিলেন রমানাথ। অথবা গোচারণের পুকুরের সেই বিশাল কাতলাটা, লোকে বলতো তার ঠোঁট নাকি এত পিছল যে বাঁকানো বড়শিও পিছলে যায়। শেষ পর্যন্ত বিশেষভাবে তৈরি খুবই শক্ত অথচ পুঁটি মাছ ধরার মতো ছোট্ট বড়শি দিয়েই তাকে পাড়ে তুলেছিলেন রমানাথ। পরে দেখা গিয়েছিল যে প্রকৃতির কোনো অদ্ভুত খেয়ালে তার মুখের হাঁটা এত ছোট ছিল যে বড় বড়শি গিলতে পারত না সে। এমন কথা ভাবতেই মনে বল ফিরে পেলেন রমানাথ। পাকা মাছ শিকারী তিনি। মাছটা সমানে ঠিক কেমন সে কথাই ভাবতে লাগলেন তিনি। আর তার সাথে ভাবতে লাগলেন খবরের কাগজের বিজ্ঞাপনটার কথা। ওই বিজ্ঞাপনটা না দেখলে এতদূর ছুটে আসতেন না তিনি। খবরের কাগজে ছোট ছোট অনেক বিজ্ঞাপন ছাপা হয়, যেগুলো সাধারণত চোখ এড়িয়ে যায় সাধারণ মানুষের। কিন্তু সেসব বিজ্ঞাপনের খোঁজ রাখেন সন্ধানীরা। সাধারণত বিলে বা পুকুরে মাছ ধরার জন্য টিকিট লাগে। পুকুরের মাছ বুঝে 100 থেকে 500 টাকারও টিকিট করা হয়। ধরা মাছের আকৃতি এবং ওজন বুঝে 1000 থেকে 5000 টাকা পর্যন্ত পুরস্কার মূল্য দেওয়া হয়। যার সঙ্গে মাছ ধরা তো থাকবেই। এমন টুকটাক মাছ ধরার বিজ্ঞাপন মাঝে মাঝে থাকে কাগজে। কিন্তু এই বিজ্ঞাপনটা আকৃতিতে তেমনই ছোট হলেও টিকিটের মূল্য আর পুরস্কারের মূল্যের বিচারে এত বড় বিজ্ঞাপন এর আগে রমানাথ দেখেননি। টিকিট মূল্য 10,000 টাকা আর পুরস্কার মূল্য 1,00,000 টাকা। ভাবা যায়? হয়তো উটকো লোকেদের এই প্রতিযোগিতা থেকে দূরে সরিয়ে রাখতেই টিকিটের দাম এত বেশি ধার্য করা হয়েছে, আর সেজন্য পুরস্কার মূল্যটাও বেড়েছে। মাছটাকে ধরতে পারলে কেল্লা ফতে। এর আগে বেশ কিছু জায়গাতে বড় বড় শোল মাছ ধরেছেন রমানাথ। ও মাছ কি টোপ গেলে না গেলে তা বিলক্ষণ জানেন তিনি। সেই মতো তিনি টোপগুলো সঙ্গেও এনেছেন। তার ব্যাগের মধ্যে কাঁচের জারে রাখা আছে সেগুলো। রমানাথ আলপথ ভেঙে একসময় পৌঁছে গেলেন বাড়িটার সামনে। অন্যদিক থেকে একটা পাকা রাস্তা ঘুরপথে এসেছে বাড়িটার সামনে। বিশাল জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে বাড়িটা। তবে তার চেহারা দেখে মনে হয় বাড়িটার বয়স 200-300 বছর হবে। তার একটা অংশ ভেঙে পড়েছে, বাকি অংশ এখনো দাঁড়িয়ে থাকলেও দেয়াল থামের গা থেকে পলেস্তরা খসে পড়েছে। তবে দোতলা বাড়িটার কলেবর দেখলে এখনো বোঝা যায় যারা বাড়িটা বানিয়েছিলেন তাঁরা যথেষ্ট বিত্তশালী ছিলেন। হয়তোবা এ তল্লাটে জমিদার ভূস্বামী গোছের কেউ একজন, যে কারণে তাদের বর্তমান উত্তরসূরিদের এখনো রাজাবাবু বলে স্থানীয় লোকেরা। বাড়িটার পিছনে গাছগাছালির আড়ালে একটা জলাশয়ও যেন চোখে পড়ল রমানাথের। বাড়িটার সামনের ফাঁকা জমিতে বেশ কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে। 2-1টা গাড়ির মাথায় হুইল, ছিপ ইত্যাদি বাঁধা। কয়েকজন লোক ইতস্ততভাবে বাড়িটার বাইরে ঘোরাফেরা করছে, এদিক ওদিক তাকাচ্ছে। তাদের ভাবভঙ্গি, পোশাক দেখে ঠিক স্থানীয় লোক বলে মনে হয় না। রমানাথ বুঝতে পারলেন এরাও তার মতো মাছ ধরতে এসেছে। কোথায় টিকিট দেওয়া হচ্ছে সে কথাটা তাদেরই একজনকে জিজ্ঞেস করতে আঙুল তুলে বাড়িটার একটা অংশ দেখিয়ে দিল। রমানাথ এগোলেন সেদিকে। ঘরটা সম্ভবত কাছারি ঘর ছিল। কর্মচারীদের বসার জন্য উঁচু গদিয়াটা জায়গা আছে। সেখানে বসে আছেন 2জন লোক। কয়েকজন মাছ শিকারির থেকে টাকা বুঝে নিয়ে টিকিট করাচ্ছেন তারা। ছাতা বন্ধ করে ছিপটাকে দেওয়ালের গায়ে হেলান দিয়ে রেখে টিকিটের লাইনে দাঁড়িয়ে পড়লেন রমানাথ। একটা জিনিস তিনি বুঝতে পারলেন যে বাইরে যারা রয়েছে বা টিকিটের লাইনে যারা রয়েছে তারা কেউ গ্রামের মানুষ নয়, সবাই বাইরের লোক। গ্রামের লোক টিকিট কেনার জন্য এত টাকা পাবে কোথায়? তার উপর যখন তাদের বিশ্বাস যে রাজাবাবু ছাড়া ওই মহাশোল আর কেউ ধরতে পারবেন না, কারো কাছে টাকা যদিও বা থেকে থাকে তা নষ্ট করে লাভ কি? সামনে 2-3 জনের টিকিট কাটা শেষ হলে রমানাথ লোক দুটোর সামনে এসে পকেট থেকে টাকা বার করলেন।
যে টাকা নিচ্ছিল সে বলল, শর্তগুলো জানেন তো? একদিনে একবেলার জন্যই এ টিকিট, আগামীকাল বেলা 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। তার মধ্যেই যদি মাছটা ধরা হয়ে যায় তো তবে আর বসারই দরকার হবে না। জলের ধারে বসার মাচার জন্য লটারি হবে একটু পর। 20 জনের নাম নেওয়া হবে ঠিক হয়েছিল আগে আসার ভিত্তিতে। আপনি 20 নম্বর লোক। লটারিতে বসার যে জায়গা পাবেন সেখানেই বসতে হবে কিন্তু। রমানাথ শুনে টাকাটা তার দিকে বাড়ি দিয়ে বলল, ঠিক আছে, টিকিটটা দিন। টাকা নিয়ে টিকিট আর রসিদ কাটতে কাটতে লোকটা বলল, দূর দূর থেকে আপনারা এসেছেন, কাছাকাছি কোনো হোটেল নেই, তাই এ বাড়িতেই আপনাদের থাকার ব্যবস্থা করেছেন রাজাবাবু। টিকিট পিছু একটা ঘর বরাদ্দ। একজন সঙ্গী নিয়ে আপনি সেখানে থাকতে পারেন। টিকিটের নম্বরই ঘরের নম্বর। দরজার বাইরে কাগজ ছাঁটা আছে। কথা বলার পর লোকটা একটু হেসে বলল, আপনাদের জন্য একটা খুশির খবর আছে। কাল রাজাবাবুর ঠাকুরদা কালীকৃষ্ণের জন্মদিন। তিনি এই জমিদারির পত্তন করেছিলেন। রাজাবাবুও কাল আপনাদের সাথে মাছ ধরতে বসবেন। তিনি ঠিক করেছেন যে তিনি ছাড়া আপনাদের মধ্যে কেউ যদি মাছটা ধরতে পারেন তবে তাকে পুরস্কার তো দেওয়া হবেই, তার সাথে সাথে প্রত্যেককে টিকিটের টাকাও ফিরিয়ে দেওয়া হবে। কাজেই মাছটা আপনি না ধরতে পারলেও টিকিটের টাকা ফেরত পাবেন। তার কথা শুনে রমানাথ মনে মনে একবার ভাবলেন, তবে কি রাজাবাবু এবারও নিশ্চিত যে মাছটা তিনি এবারও নিজেই ধরবেন? ঠিক এই মুহূর্তে একটা কণ্ঠস্বর শোনা গেল, বিপিন, কজন হলো? উপর থেকে, সম্ভবত দোতলা থেকে, একটা সিঁড়ি নেমে এসেছে ঘরে। সেই সিঁড়ির মাঝামাঝি জায়গাতে এসে দাঁড়িয়েছেন একজন গৌরবর্ণ দীর্ঘকায় প্রৌঢ় ব্যক্তি। তার পরনে ধুতি আর পিরান, পায়ে সুর তোলা সাদা চটি। বৃষস্কন্ধ লোকটার গলা থেকে ঝুলছে মোটা সোনার হার। হাতের ঘড়িটাও সম্ভবত সোনারই মনে হয়। তাকে দেখেই যে লোক দুজন টাকা নিচ্ছিল তারা উঠে দাঁড়িয়ে বলল, এই 20 জন হলো রাজাবাবু। এই তাহলে রাজাবাবু? রমানাথ সহ ঘরের আরো অন্যরা তাকালো তার দিকে। রাজাবাবু জবাব শুনে বললেন, আর একজনকেও টিকিট দেবে না। খেয়াল রেখো কোনো উটকো লোক যেন বাড়িতে না ঢোকে। আর ডাক্তার এলে আমার সঙ্গে দেখা করতে ওপরে পাঠিয়ে দাও। আর একজন কর্মচারী বলল, আচ্ছা হুজুর। আর বিপিন আপনার হুইল ছিপ সব ঠিক করে রেখেছে। রাজাবাবু একটা শব্দ করলেন, তারপরে ঘরে উপস্থিত অন্য লোকগুলোর দিকে যেন একটু তাচ্ছিল্য ভরে তাকিয়ে আবার উপরে উঠে মিলিয়ে গেলেন। রমানাথ তাকে দেখে বুঝতে পারলেন যে কালের নিয়মে হয়তো এখন রাজাবাবুদের জমিদারি গেছে ঠিকই, কিন্তু এখনো তাদের ধমনীতে আভিজাত্যের নীল রক্ত আছে। রমানাথদের মতো সাধারণ মানুষদের এখনো এই রাজাবাবুরা খুব একটা যে ধর্তব্যের মধ্যে রাখেন না তা তার চালচলনেই বোঝা গেল। রাজাবাবু অদৃশ্য হয়ে যাওয়ার পর থাকার ঘর কোন দিকে জেনে নিয়ে দেয়াল থেকে ছিপটা তুলে নিয়ে ঘরের উদ্দেশ্যে এগোতে যাচ্ছিলেন রমানাথ। কিন্তু ঠিক সেই সময় ঘরে ঢুকলো একজন লোক। তার এক হাতে একটা ছিপ থাকলেও তার চেহারা দেখে বেশ অবাক হলেন রমানাথ। লোকটার চোখে কালো চশমা, গেরুয়া বসন, জটা জুটোধারী মুখমণ্ডল, আর এক হাতে ঝোলানো আছে কমণ্ডলু গোছের একটা পাত্র। তার মুখটা মাটি লেপা, সম্ভবত গঙ্গা জল আছে ওই পাত্রে। দেখেই বোঝা যায় লোকটা সাধু সন্ন্যাসী গোত্রের। বেশ বয়সও হয়েছে তার। বেশ কিছু দাড়িতে পাক ধরেছে। যারা টিকিট দিচ্ছিল তাদের সামনে গিয়ে দাঁড়ালো লোকটা। তারা তার দিকে তাকাতেই সন্ন্যাসী তার কাঁধের ঝোলা থেকে কাগজ মোড়ানো একটা পুরনো নোটের বান্ডিল বার করে বললেন, টিকিট দাও, টিকিট কিনবো। রাজাবাবুদের লোক দুজন বেশ অবাক হয়ে গেল তার কথা শুনে। তারপর একজন বলল, টিকিট শেষ, আর দেওয়া যাবে না। আর তারপরেই লোক দুজনের মধ্যে যে বয়স্ক কর্মচারী সে বলল, এবার মনে পড়েছে আপনাকে, গতবারও মাছ ধরার সময় আপনি এসেছিলেন না? সন্ন্যাসী বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছ? 12 বছর আগে
সেই যে সেবার মাছ ধরার পরের দিনই একটা বাচ্চা জলে ডুবে মারা গেছিল। রাজাবাবুর বয়স্ক কর্মচারী বলল, তখন আপনি আর একটু জোয়ান ছিলেন বলে প্রথমে আপনাকে চিনতে পারিনি। তার কথা শুনে সন্ন্যাসী বললেন, দেখো না ভাই, একটু চেষ্টা করে কত দূর থেকে ছুটে এলাম, 12 বছর ধরে ভিক্ষা করে টিকিটের টাকা জমালাম, শেষে ফিরে যাব? রাজাবাবুর লোকটা এবার একটু কঠোরভাবে বলল, না, আর কিছু করার নেই। সন্ন্যাসীর মুখে বিমর্ষ ভাব ফুটে উঠল। তিনি বললেন, তবে আর কিছুই করার নেই, কিন্তু আজকের রাতটা কি এখানে কাটানো যাবে? বাইরে দুর্যোগ নামতে চলেছে, এখন আমি কোথায় যাই? সন্ন্যাসীর দুরবস্থা দেখে সম্ভবত মায়া হলো রাজাবাবুর লোকটার মনে। সে বলল, টিকিট ছাড়া বাইরের লোকজনের থাকার হুকুম নেই, এক এক ঘরে 2জন লোক। কাউকে বলে দেখুন যারা টিকিট কেটেছে, যদি তারা ঘরে থাকতে পারেন। রাজাবাবুকে বলবো যে আপনি তার সঙ্গী। কথাটা শুনে ফ্যালফ্যাল করে সন্ন্যাসী তাকালেন ঘরের অন্যদের দিকে। রমানাথ ছাড়া অন্যরা নিশ্চুপ, কারণ অন্য সকলেই এত দূর এসেছে বলে সঙ্গী নিয়ে এসেছে। রমানাথের বেশ মায়া হলো লোকটার কথা শুনে। সাধু সন্ন্যাসীদের ওপর তেমন তার বিশ্বাস না থাকলেও লোকটা যে তার ভিক্ষার টাকা জমিয়ে মাছ ধরার নেশায় এত দূর ছুটে এসেছে, এ ব্যাপারটা আকৃষ্ট করল তাকে। রমানাথ নিজেও অনেক কষ্ট করে জোগাড় করেছেন টাকাটা, এ নেশার টানটা তিনি বোঝেন। একটু ভেবে নিয়ে শেষে তিনি বলেই ফেললেন, একটা রাতের ব্যাপার তো, ঠিক আছে, আমার কোনো সঙ্গী নেই, আপনি রাতটা আমার সঙ্গে কাটাতে পারেন। কথাটা শুনেই যেন উৎফুল্ল হয়ে উঠল কালো চশমা পরা সন্ন্যাসীর মুখটা। তিনি বললেন, অনেক ধন্যবাদ, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনাকে আমি বিরক্ত করব না। এই বলে সন্ন্যাসী ঘরের এক কোণে গিয়ে দাঁড়ালেন। 20 জন লোক হয়ে গেছে, অতএব এবার লটারি করতে হবে বসার জায়গার জন্য। রাজাবাবুর একজন কর্মচারী গিয়ে বাইরে থেকে টিকিটধারীদের ডেকে আনলো লটারির জন্য। লটারি হলো। রমানাথের ভাগ্যে যে নম্বরটা উঠল তাতে মনটা একটু খুঁতখুত করে উঠল তার। রমানাথের নম্বর 13, আনলাকি 13। রমানাথ মাছ ধরার জন্য অন্য কোনো সংস্কার না মানলেও এই সংস্কারটা মানেন, কারণ যতবার তিনি এই 13 নম্বর টিকিট পেয়েছেন ততবার তিনি তেমন সুবিধা করতে পারেননি মাছ ধরায়। কিন্তু কি আর করা যাবে। কিছুক্ষণের মধ্যেই সে ঘর ছাড়লেন রমানাথ, আর তার পিছু পিছু সেই সন্ন্যাসীও। মাথা গোঁজার আস্তানায় যাওয়ার আগে রমানাথ সন্ন্যাসীকে বললেন, ঘরে যাওয়ার আগে একবার জলাশয়টা দেখে আসি, সেটা না দেখলে মন কেমন করছে। আপনার মাছ ধরার নেশা দেখে আশ্চর্য লাগছে। আপনার নাম কি? কোথা থেকে আসছেন? সন্ন্যাসী হেসে বললেন, হ্যাঁ, চলুন, আগে এসেছি বলে এ জায়গা আমি চিনি। দহটা বাড়ির পিছনেই। পূর্বাশ্রমে আমার একটা নাম ছিল বটে, কিন্তু লোকে আমাকে এখন অঘোর বাবা বলে। হরিদ্বারের কাছাকাছি এক জায়গাতে গঙ্গার পাড়ে আমার ডেরা। রমানাথের বিস্মিতভাবে বললেন, অত দূর থেকে মাছ ধরার নেশায় এখানে এসেছেন, কাগজে বিজ্ঞাপন দেখে? সন্ন্যাসী বললেন, হ্যাঁ, অত দূর থেকে, তবে বিজ্ঞাপন দেখে নয়। 12 বছর পর পর নির্দিষ্ট দিনে মাছ ধরার এই আয়োজন হয়। তারিখটা মনে ছিল, তাই এসেছিলাম। তাড়াতাড়ি পা চালান, আকাশের যা অবস্থা তাতে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। সত্যিই কালো মেঘ ছেয়ে গেছে আকাশ। অঘোর সন্ন্যাসীকে অনুসরণ করলেন রমানাথ।
বাড়িটার পিছন দিকে একটু এগিয়ে তিনি পৌঁছে গেলেন কালীদহে। কালীদহ বেশ বড় দেখি, অন্তত বিঘা 7-8 তো হবেই। তার পাড়ে বড় বড় প্রাচীন গাছ সার বেঁধে দাঁড়িয়ে আছে। কালীদহ সত্যিই যেন কালীদহ। জলের রং এমনিতেই কালো, তার উপর আবার মেঘের ছায়া পড়ে তাকে আরো ঘোর কৃষ্ণবর্ণ করে তুলেছে। কালীদহের পাড় ঘেঁষে মুথা ঘাস আর ঘাসের জঙ্গল। শ্যাওলাপূর্ণ জলরাশিতে ইতিমধ্যে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। এই পরিবেশে মাছেরা জলতলের ওপরে উঠে খেলা করে, ঘাই দেয়। কিন্তু জলের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকেও বৃষ্টির ফোঁটা ছাড়া অন্য কোনো তরঙ্গ রমানাথের চোখে ধরা দিল না। অর্থাৎ দহর জলে অন্য কোনো মাছ নেই। আর সেই মহাশোল হয়তো লুকিয়ে আছে এই শ্যাওলা ঢাকা কালো দিঘির গভীর কোথাও। কিছুক্ষণের মধ্যেই বড় বড় ফোঁটায় বৃষ্টি নামলো। রমানাথ এবার ফিরে চললেন জমিদার বাড়ির ফেরার জন্য। বাড়িটাতে তারা ঢুকতে যাচ্ছেন, ঠিক সেই সময় একটা গাড়ি এসে থামলো সেখানে। গাড়ি থেকে ছাতা মাথায় নামলেন একজন লোক। তার গলায় স্টেথোস্কোপ, হাতে ধরা আছে একটা বাক্স মতো জিনিস। বেশ বয়সী সেই ভদ্রলোক গাড়ি থেকে নেমে বাড়ির ভিতর ঢুকে গেলেন। তাকে দেখে রমানাথ সন্ন্যাসীকে বললেন, ভদ্রলোক মনে হয় ডাক্তার। রাজাবাবু তার কর্মচারীদের ডাক্তার আসবে বলছিলেন। সন্ন্যাসী মৃদু হেসে বললেন, আগের বার এসে আমি লোকটাকে দেখেছি। ওরা রাজাবাবুর পরিবারের বংশানুক্রমিক চিকিৎসক, অর্থাৎ ডাক্তারের বাপ ঠাকুরদাও রাজাবাবুর বাপ ঠাকুরদার চিকিৎসা করেছেন। বাড়ির ভেতর ঢুকে সন্ন্যাসীকে নিয়ে তার জন্য নির্দিষ্ট ঘরে ঢুকে পড়লেন। ঘরে ঢুকেই সন্ন্যাসী মাটিতে একটা আসন বিছিয়ে সান্ধ্য উপাসনায় বসার প্রস্তুতি শুরু করলেন। রমানাথের হঠাৎ খেয়াল হলো তার টোপের কথা। সেগুলো মরে যায়নি তো? সঙ্গে সঙ্গে তিনি তার ব্যাগ থেকে বার করলেন টোপের পাত্রটা। বেশ বড় জলপূর্ণ একটা কাঁচের বয়াম, তার মাথায় টিনের ঢাকনাতে ছোট ছোট ছিদ্র করা। সেই জলের মধ্যে খেলে বেড়াচ্ছে আঙ্গুলের মতো দৈর্ঘ্যের বেশ কয়েকটি সরপুঁটি। বসিরহাটের এক মিষ্টি জলের ভেড়ি থেকে তিনি সংগ্রহ করেছেন এগুলো। শোল মাছের অব্যর্থ টোপ। রমানাথবাবু সেগুলো টেবিলের ওপর নামিয়ে রাখতে যাচ্ছিলেন, ঠিক সে সময় সন্ন্যাসীর নজর পড়ল তার উপর। সন্ন্যাসী বলে উঠলেন, ও টোপে কাজ হবে না আপনার। রমানাথবাবু অবাক হয়ে বললেন, কাজ হবে না কেন? এ টোপ দিয়ে অনেক বড় বড় শোল ধরেছি আমি। সন্ন্যাসী এবার যেন দৃঢ়ভাবেই বললেন, আমি জানি হবে না। ও টোপ মহাশোল গিলবে না। একথা বলে ধ্যানস্থ হয়ে গেলেন তিনি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, অন্ধকারও নেমে গেছে। রমানাথ যতক্ষণ জেগে রইলেন ততক্ষণ ধ্যানস্থভাবেই দেখলেন সন্ন্যাসীকে। বহু দূর থেকে এখানে ছুটে এসেছেন রমানাথ। শরীরটা বেশ ক্লান্ত লাগছে। কাজেই তাড়াতাড়ি খাওয়া সেরে বাইরে বৃষ্টির শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে পড়লেন তিনি। এক সময় জমিদার বাড়ির সব আলো নিভে গেল, নিস্তব্ধ হয়ে গেল সব কিছু। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ধ্যান ভাঙল সন্ন্যাসীর। বাতি নিভিয়ে তিনি ঘরের বাইরে বেরিয়ে গেলেন। শেষ রাতে আধো ঘুমে রমানাথ যেন একবার দেখলেন বাইরে থেকে সন্ন্যাসী ঘরে ঢুকলেন। তারপর আবার অন্ধকার থাকতেই বাইরে বেরিয়ে গেলেন। ভোরবেলা ঘুম থেকে উঠে রমানাথ দেখলেন সন্ন্যাসী বা তার জিনিসপত্র কিছুই নেই ঘরে। মনে মনে একটু ক্ষুণ্ণ হলেন রমানাথ। লোকটা যাওয়ার আগে একবার বলে গেল না? সাধু সন্ন্যাসীদের মতিগতি বোঝা ভার। শেষ রাতে বৃষ্টি থেমেছিল ঠিকই, কিন্তু এদিনও সকাল থেকে আকাশের মুখ ভার। বর্ষাকালে যেমন হয়, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। সারা সকাল নিজের ঘরেই রমানাথ কাটিয়ে দিলেন। সকাল থেকেই বেশ উত্তেজনা অনুভব করছেন তিনি। বারবার তাই তিনি ছিপ পরীক্ষা করলেন। হুইল ঘুরিয়ে দেখে নিলেন সেটা ঠিক কাজ করছে কি না। বড়শি টিপে টিপে পরীক্ষা করলেন সেটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। এসব করে শেষ পর্যন্ত মহাশোল ধরার জন্য বেরিয়ে পড়লেন তিনি। অন্য প্রতিযোগীরাও তখন তাদের ছিপ টোপ ইত্যাদি নিয়ে এগোচ্ছেন সেদিকে। তাদের পায়ে পায়ে রমানাথও কালীদহের পাড়ে গিয়ে উপস্থিত হলেন। জলাশয়ের চারপাশে ছোট ছোট বাঁশের মাচা বানানো রয়েছে বসার জন্য। একজন লোক টিকিট মিলিয়ে দেখিয়ে দিচ্ছেন কার বসার জায়গা কোনটা। রমানাথকেও তার মাচা দেখিয়ে দিল একজন।
জায়গাটা বেশ পছন্দ হলো রমানাথের। তার পিছনেই একটা গাছ, তার ডালপালা মাথার উপর দিয়ে চাঁদোয়ার মতো জলের ওপর আকাশটাকে আড়াল করে রেখেছে। 12টা বাজতে খুব বেশি দেরি নেই। রমানাথ গিয়ে বসলেন সেই মাচায়। আশেপাশের মাচাতেও অন্য লোকজন বসে মাছ ধরার সরঞ্জাম সাজিয়ে রাখছে মাচাতে। রমানাথ যেখানে বসেছেন তার কয়েকটা মাচার তফাতে একটা মাচার মাথায় বেশ বড় একটা রঙিন ছাতা টাঙানো। রমানাথ বুঝতে পারলেন ওটাই রাজাবাবুর মাচা। সব লোকজন মাচায় বসার পর যখন 12টা প্রায় বাজতে চলেছে তখন এসে উপস্থিত হলেন রাজাবাবু। দুজন লোক তার সাথে, একজন তার মাথায় ছাতা ধরে, আর অন্যজনের হাতে রাজাবাবুর ছিপ আর একটা বাক্স। সেই বাক্সটা দেখে চিনতে পারলেন রমানাথ। এই বাক্সটাই গতকাল ধরা ছিল ডাক্তারের হাতে। এই ধরনের বাক্স আগে দেখেছেন রমানাথ। এই বাক্সগুলোর মধ্যে সাধারণত বরফ দিয়ে লেমনেড, আইসক্রিম ইত্যাদি রাখা হয়। কারো প্রতি কোনো দৃষ্টিপাত না করে রাজাবাবু রমানাথদের সামনে দিয়ে গিয়ে তার মাচায় বসলেন। তার সঙ্গী দুজন তার মাচায় ছিপ আর বাক্স নামিয়ে চলে গেল। 12টা বাজলো এখনই। রমানাথ প্রস্তুত হলেন। ঠিক 12টায় ঢং করে ঘণ্টার শব্দ করল একজন। চারপাশ থেকে ছপাত ছপাত করে জলে ছিপ ফেলার শব্দ শুরু হলো। রমানাথ শিশি থেকে তার টোপ বার করলেন। জ্যান্ত সরপুটির লেজের দিকে নিপুণ হাতে বড়শি গাঁথলেন যে জলে বড়শি গাঁথা অবস্থায় মাছটা মরবে না, খেলে বেড়াবে। সেটাই আকৃষ্ট করবে মহাশোলকে। তারপর সে টোপ গিলবে। বড়শিটা গেঁথেই জলের দিকে টোপ ছুড়লেন তিনি। ছপাত করে শব্দ হলো। জলে পড়ে মাছটা একবার লাফালো, তারপর জলের তলায় হারিয়ে গেল। ফাতনাটা একটু নড়ে চড়ে স্থির হয়ে গেল। ছিপটা শক্ত হাতে ধরে বসলেন রমানাথ। এরপর রমানাথ তাকালেন রাজাবাবুর দিকে। তিনি সেই লেমনেডের বাক্সটা খুলে কি যেন একটা বার করলেন। তার মানে সেটা তার টোপের বাক্স। কি টোপ সেটা অত দূর থেকে বুঝতে পারছেন না রমানাথ। তিনি তার টোপটা বার করে প্রথমে যেন সেটা বড়শিতে গাঁথতে গেলেন, কিন্তু পরক্ষণেই তিনি সেই টোপটা নেড়ে চেড়ে দেখে অনেকটা ক্রুদ্ধভাবেই যেন জলে ফেলে দিলেন। তারপর হাত নেড়ে সম্ভবত তার লোকজনকে ডাকলেন। মিনিট খানেকের মধ্যেই একজন উপস্থিত হলো তার কাছে। রাজাবাবু তাকে কি যেন বললেন। লোকটা সঙ্গে সঙ্গে ঊর্ধ্বশ্বাসে ছুটল রাজবাড়ির দিকে। তা দেখে রমানাথের মনে হলো যে রাজাবাবু হয়তো কোনো সরঞ্জাম ফেলে এসেছেন, আর সেটাই আনতে ছুটল লোকটা। ছিপ না ফেলে রাজাবাবু তাকিয়ে রইলেন জলের দিকে। রমানাথ মন দিলেন নিজের ফাতনার দিকে। সময় এগিয়ে চলল। নিস্তব্ধ দহ। ছিপ ফেলে নিশ্চুপভাবে বসে আছেন সবাই, একমাত্র রাজাবাবু ছাড়া। মাথার ওপর মেঘ ঘনাতে শুরু করেছে। টিপটিপ বৃষ্টিও শুরু হলো এক সময়। ছাতা খুললেন রমানাথ। বৃষ্টির ফোঁটা পড়ছে দহের কালো জলে। ঠিক এই সময় হঠাৎ মহাশোল যেন মনের আনন্দে নেচে উঠে ঘাই দিল জলে। এত বড় ঘাই যে জলাশয়ের কেন্দ্র থেকে সেই জল তরঙ্গ এসে লাগলো পাড়গুলোতে। তা দেখে রমানাথ বুঝতে পারলেন মাছটা সত্যিই মহাশোল, মহামৎস্য। দৈর্ঘ্যে অন্তত 4 হাত তো হবেই, আর ওজনও সেই অনুপাতে। বার কয়েক ঘা দিয়ে সবাইকে তার উপস্থিতি জানিয়ে আবার জলের নিচে হারিয়ে গেল মৎস্যরাজ। সময় এগিয়ে চলল। আরও 1 ঘন্টা, 2 ঘন্টা। আর হদিশ মিলল না সেই মৎস্য অবতারের। বৃষ্টি ক্রমশ আরো বাড়ছে। আরো কালো হয়ে আসছে আকাশ, যেন এখনই সন্ধ্যা নামতে চলেছে। কিন্তু কারোর ফাতনায় একবারের জন্যও কেঁপে ওঠেনি। যারা মাছ ধরেন তারা মাছের প্রত্যাশায় ঘন্টার পর ঘন্টা বসে থাকা নতুন কিছু নয়, কিন্তু এক্ষেত্রে সময় সীমিত। তার উপর আবার একটা নির্দিষ্ট মাছ ধরার প্রত্যাশায় দুর্যোগ মাথায় নিয়ে বসে আছে সকলে। তাই সবাই একটু উসখুস করতে লাগলো। জলে ছিপ না ফেললেও রাজাবাবুর উত্তেজনায় সব থেকে বেশি মনে হলো রমানাথের। তিনি অস্থিরভাবে বারবার পিছনে তাকাচ্ছেন। অবশ্য তার কারণ বোধগম্য হলো না রমানাথের। একসময় রমানাথেরও মনে হতে লাগলো ওই মহাশোল কি সত্যিই কারোর টোপ গিলবে না। মাঝে মাঝে এমন হয়, বড় মাছ একবার ঘাই দিয়ে নিচে নেমে স্থির হয়ে যায়, তখন আর সে টোপ গেলে না। সময় এগিয়ে চলল আরো।
আর তার সাথে পাল্লা দিয়ে কালো হয়ে উঠল দহর জল। রমানাথ কেমন যেন হতাশ হয়ে পড়তে লাগলেন। আর তো ঘন্টাখানেক সময় তার হাতে। এসব ভাবতে ভাবতেই একটা বড় মেঘ ঢেকে দিল আকাশটাকে। সত্যি এবার রাতের অন্ধকার নেমে এলো। 25-30 হাত দূরের জিনিসও কিচ্ছু দেখা যাচ্ছে না। হাল ছেড়ে দিয়ে ছিপ তুলে ফেললেন রমানাথের পাশের মাচার ভদ্রলোক। রমানাথ কি করবেন ভাবছেন, ঠিক এমন সময় পেছন থেকে একটা চাপা কণ্ঠস্বর। ও টোপে হবে না, টোপ দিচ্ছি, বড়শিতে নতুন টোপ গাঁথুন। রমানাথ চমকে উঠে পিছন ফিরে দেখলেন আধো অন্ধকারে দাঁড়িয়ে আছেন সাধু। তার হাতে ধরা সেই কমণ্ডলু ধরনের পাত্রটা দেখিয়ে তিনি বললেন, এর মধ্যে টোপ আছে, মহাশোলের অব্যর্থ টোপ। রমানাথ অবাক হয়ে গেলেন তার কথা শুনে। তিনি বললেন, কিসের টোপ? সন্ন্যাসী বললেন, পরে জানতে পারবেন। ছিপটা তুলে বড়শিটা এদিকে ফেলুন, টোপ গাঁথার পর জলে সে টোপ ফেলুন, দেরি করবেন না, কেউ এলে আমাকে দেখে ফেলতে পারে। তাছাড়া রাজাবাবু টোপ আনতে লোক পাঠিয়েছেন, তারা এসে গেলে রাজাবাবু ঠিক সেই টোপ দিয়ে মাছ গাঁথবেন। রমানাথ তার কথা শুনে কি করবেন তা বুঝতে না পেরে ইতস্তত করতে লাগলেন। সন্ন্যাসী এবার বললেন, বিশ্বাস করুন আমাকে, এ টোপ মহাশোল গিলবেই। জলের নিচে টোপের আশায় ঘুরে বেড়াচ্ছে সে, তীর বরাবর জলের নিচে পাক খাচ্ছে তার এই মহার্ঘ খাদ্যের আশায়। সময় নষ্ট করবেন না, ছিপ ওঠান, ছিপ ওঠান। সন্ন্যাসীর কথার মধ্যে এমন একটা কিছু ছিল যা ধীরে ধীরে প্রভাবিত করে ফেলল রমানাথকে। একসময় তিনি ছিপ তুলে সুতো সমেত বড়শিটা ছুঁড়ে দিলেন পিছন দিকে। ছিপটা অবশ্য তার হাতেই ধরা রইল। তুমুল বৃষ্টি হচ্ছে, অন্ধকারে ভালো করে কিছু দেখা যাচ্ছে না। সন্ন্যাসী তার কমণ্ডলু থেকে কি যেন একটা জিনিস বার করে দ্রুত গাঁথলেন বড়শিতে। তারপর বললেন, টোপটা এবার হাতে না ধরে ছিপ ঘুরিয়ে জলে ফেলুন। সন্ন্যাসীর নির্দেশ মতো সে কাজটাই করলেন রমানাথ। টপ করে শব্দ করে বড়শি সমেত জলে ডুবে গেল টোপটা। সন্ন্যাসী বললেন, এখান থেকে 5 মাইল দূরে মহাকালীর একটা পুরনো মন্দির আছে, লোককে জিজ্ঞাসা করলে দেখিয়ে দেবে জায়গাটা। আমার টাকার দরকার নেই, তবে সম্ভব হলে আজ রাতে মাছটা নিয়ে সেখানে যাবেন, আমি সেখানে রাত্রিবাস করব। এই বলে রমানাথকে আর কিছু বলার সুযোগ না দিয়ে অন্ধকারের মধ্যে হারিয়ে গেলেন তিনি। এর কিছুক্ষণের মধ্যেই মেঘ কেটে আলো ফুটতে শুরু করলো। বৃষ্টিটাও একটু কমে এলো। ফাতনার দিকে তাকিয়ে সন্ন্যাসীর কথা ভাবতে লাগলেন রমানাথ। অদ্ভুত ব্যাপার, কি টোপ দিয়ে গেলেন তিনি? ফাতনার দিকেই তাকিয়েছিলেন রমানাথ। হঠাৎ তার মনে হলো ফাতনাটা যেন একবার একটু নড়ল। দৃষ্টি বিভ্রম নয় তো? আবারও কাঁপল ফাতনাটা। কেঁপে উঠল রমানাথের বুকও। 1 বার, 2 বার, 3 বার, তারপরই ফাতনাটা ডুবে গেল জলে। ব্যাপারটা সত্যিই কি বুঝতে রমানাথের যে কয়েক মুহূর্ত সময় লাগলো, তার মধ্যেই সুতোয় টান পড়ল। ছিপ সামলে ভিল থেকে সুতো ছাড়তে শুরু করলেন তিনি। টোপ গিলেছে মহাশোল। গলায় বড়শি আটকে পাগলের মতো ছুটে বেড়াচ্ছে সে। কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড তোলপাড় শুরু হলো জলে। জলের ওপর লাফিয়ে উঠল বড়শি বেঁধা মাছটা। এতক্ষণে সবাই বুঝতে পারল ব্যাপারটা কি ঘটেছে। ছিপ সামলাতে সামলাতে রমানাথের চোখ পড়ল রাজাবাবুর দিকে। উত্তেজনায় উঠে দাঁড়িয়ে তিনি তাকিয়ে আছেন রমানাথের দিকে। আর এরপরই রমানাথ দেখল তার হাতের দামি ইংল্যান্ড ছিপটা প্রচণ্ড ক্রোধে হতাশায় হাঁটুর উপর ভেঙে জলে ছুঁড়ে ফেলে ছুটতে শুরু করলেন রাজবাড়ির দিকে। কিছুক্ষণের মধ্যেই রমানাথ দক্ষ হাতে মাছটাকে খেলিয়ে পাড়ে তুলে ফেললেন। মাছের মুখ থেকে সুতোটা কেটে নিলেন তিনি।
প্রায় 5 হাত লম্বা মাছটার পেট না চিনলে বড়শি বেরোবে না। চারপাশটা বেশ অন্ধকার। পাড়াগ্রামে রাত 8টা মানে বেশ অনেক রাত। তবে বৃষ্টিটা থেমেছে। আর একটা গাড়ি ভাড়া করে এনেছেন তিনি। গাড়ি ছাড়া এতগুলো টাকা নিয়ে কলকাতার দিকে এত রাতে রওনা হতে ভরসা পাননি তিনি। তার উপর আবার তাকে সন্ন্যাসীর জন্য এ জায়গায় আসতে হতো। এদিকে আস্তে আস্তে সারা পথ একটাই কথা রমানাথ ভেবেছেন। কি এমন অব্যর্থ টোপ দিলেন সন্ন্যাসী যে মাছটা ধরা পড়ল? মন্ত্রপুত কিছু? কিন্তু এ ব্যাপারে আবার ঠিক বিশ্বাস করেন না রমানাথ। তবে তা কিসের টোপ? সন্ন্যাসীকে মাছটা দেখাবার আগে মাছের পেট চিরতেও পারছেন না তিনি। কিন্তু সময়ের সাথে সাথে রমানাথের কৌতূহলটা বেড়েই চলেছে। গাড়িটা মন্দিরের সামনে থামল। পুরো মন্দির। কোথাও কোনো আলো নেই বা লোকজনও নেই। আশেপাশে বসতিও নেই কোনো। বড় রাস্তার পাশে শুধু ধান ক্ষেত। ব্যাঙের ডাক ভেসে আসছে সেখান থেকে। গাড়ি থামার শব্দেই বুঝি কিছুক্ষণের মধ্যে অন্ধকার মন্দির থেকে একটা মোমবাতি হাতে বেরিয়ে এলেন একজন। সেই অঘোর সন্ন্যাসী। তাকে দেখে গাড়ি থেকে মাছটা নিয়ে নামলেন রমানাথ। এত বড় মাছ যে তার মাথা আর লেজের দিকে দড়ি বাঁধা থাকলেও তা মাটি ছুঁয়ে যাচ্ছে, আর তেমনই ভারী। সন্ন্যাসী তাকে দেখে ইশারায় মন্দিরের ভেতর ঢুকতে বললেন। চাতালে উঠে মাছ সমেত মন্দিরে প্রবেশ করলেন রমানাথ। সন্ন্যাসীকে অনুসরণ করে মন্দিরের একটা ঘরের মধ্যে ঢুকে একটা বেদির মতো জায়গাতে নামাতে বললেন তিনি। সেই বেদির একপাশে সন্ন্যাসীর সেই কমণ্ডলু আর ঝোলাও রাখা আছে। সন্ন্যাসীর ইশারায় মাছটা সেখানেই রাখলেন রমানাথ। সন্ন্যাসী তাকে জিজ্ঞাসা করলেন, রাজা বাবুর খবর কি? রমানাথ জবাব দিলেন, শুনলাম তার হার্ট অ্যাটাক হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ায় তোড়জোড় শুরু হয়েছে। কর্মচারীদের একজন বলল যে তার ফলে পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন। আর কোনোদিনও মাছ ধরতে বুঝতে পারবেন না তিনি। তার জবাব শুনে সন্ন্যাসী মাছটার দিকে তাকিয়ে বললেন, 3 লক্ষ টাকার ক্ষতির ধাক্কা সামলাতে পারেননি রাজাবাবু। এমনিতেই বেহিসাবি জীবনযাত্রায় বর্তমানে ধারে জর্জরিত তিনি। ভেবেছিলেন মাছটা ধরে টিকিটের টাকায় ধার মেটাবেন। তবে পাপ কাউকে ছাড়ে না। 3 পুরুষ ধরে ওই ডাক্তারদের সাহায্যে কত মানুষকে যে মাছ ধরার বাজিতে ঠকিয়েছেন তার হিসেব নেই। ওই ডাক্তাররাই তো টোপ আর মাছের খাবার সরবরাহ করতো রাজাবাবুদের। ঈশ্বর একদিন তাদেরও নিশ্চয়ই শাস্তি দেবেন। আমার বাবার জমি জায়গা এই মাছ ধরার বাজিতে ছিনিয়ে নিয়েছিলেন রাজাবাবুর বাবা। আমার বাবা সব হারিয়ে আত্মহত্যা করলেন। মা না খেতে পেয়ে মারা গেলেন। আর আমি শেষ পর্যন্ত অনাথ হয়ে সন্ন্যাসী হলাম। তবে আমার একটা অনুরোধ আছে, টাকা পয়সা আমার চাই না। তবে মাছটা আপনি আমাকে দিয়ে দিন। তার কথা শুনে বেশ আশ্চর্য হয়ে গেলেন রমানাথ। তিনি কি জবাব দেবেন বুঝতে না পেরে চুপ করে রইলেন। সন্ন্যাসী মাছটার দিকে তাকিয়ে বললেন, বাবা মারা যাওয়ার আগে তার মুখে শুনেছিলাম ঘটনাটা। আমার খালি মনে হতো মহাশোলের টোপটা কি এমন জিনিস যে একমাত্র রাজা বাবুরাই মাছ ধরতে পারেন। কেমন যেন জেদ পেয়ে গেছিল আমার মনে, যে মাছ আমার বাবার মৃত্যুর কারণ তাকে আমাকে ধরতেই হবে। গতবার আমি তাই এলাম এখানে। ভিক্ষার টাকা জমিয়ে টিকিট কাটলেও
মাছটা রাজাবাবুই ধরলেন। তবে সেবার এসে মাছ ধরতে না পারলেও রাজাবাবুর টোপ সম্বন্ধে যেন একটা আবছা ধারণা হয়েছিল আমার মনে। সন্ন্যাসীর জীবন। ঘুরতে ঘুরতে হরিদ্বারের কাছে এক অঘোর সন্ন্যাসীদের ডেরায় উপস্থিত হলাম। তাদের ভাবনায় দীক্ষিত হলাম। সাধনার উপাচার সংগ্রহের জন্য আমরা বসে থাকতাম গঙ্গার ধারে। মাথার মধ্যে কিছু ঘুরঘুর করতো রাজাবাবুদের টোপের ব্যাপারটা। তখনই একদিন আমার চোখ খুলে গেল। বুঝতে পারলাম মহাশলের টোপের ব্যাপারটা কি। তাই 12 বছর পর আবার ভিক্ষার টাকা জমিয়ে টোপ দিয়ে গেলাম। আর গতকাল রাত্রে ডাক্তারের দেওয়া টোপটা ফেলে দিয়ে রাজাবাবুর টোপের বাক্সে রেখে এলাম একই রকম দেখতে একটা জিনিস। রমানাথ আরো বিস্মিতভাবে বললেন, ব্যাপারটা শুনলাম, টাকার অর্ধেক অংশ আমি দিতে চাই আপনাকে, মাছটাও দিতে কোনো আপত্তি নেই। তবে রাজাবাবুরা কি টোপ দিয়ে মাছ ধরতেন, আপনার দেওয়া সেই অব্যর্থ টোপটাই বা কি ছিল, সেইটা জানতে চাই। সন্ন্যাসী বললেন, আমি সেটাই তো আপনাকে জানতে দিতে চাই না, পাছে আপনি সেটা আবার ব্যবহার করতে শুরু করেন। বড় মাছের, বিশেষত মাংসাশী মাছের এর চেয়ে প্রিয় খাদ্য নেই। ঠিক আছে, মাছটা আপনি নিয়ে যান, টোপটা আমি নিয়ে নিই, সেটা আপনার দেখার দরকার নেই। এই বলে সন্ন্যাসী তার ঝোলার ভিতর থেকে একটা ছোট ছুরি বার করে এগিয়ে গেলেন মাছটার কাছে। দেহ দিয়ে রমানাথের দৃষ্টিকে আড়াল করে মাছের পেট চিরে বড়শি থেকে টোপটা খুলে নিজের মুঠোয় নিয়ে রমানাথের দিকে ফিরে বললেন, এবার মাছটা আপনি নিয়ে যেতে পারেন। রমানাথ সন্ন্যাসীর উদ্দেশ্যে বললেন, ইচ্ছা থাকলে আপনার এখানে না এসে মাছটাকে নিয়ে বাড়ি ফিরে পেট চিরে টোপটা দেখে যেতে পারতাম আমি, তা কিন্তু করিনি। আমি আপনাকে কথা দিচ্ছি, এ টোপ কোনোদিনও ব্যবহার করব না আমি, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। সন্ন্যাসী তার কালো চশমার আড়াল থেকে কিছুক্ষণ চেয়ে থাকলেন রমানাথের দিকে, তারপর বললেন, ঠিক আছে, আমি আপনাকে বিশ্বাস করলাম। সন্ন্যাসী এবার ধীরে ধীরে মেলে ধরলেন তার হাতটা। একটা গোল বলের মতো ছোট্ট জিনিস। ভালো করে সেটার দিকে তাকিয়ে চমকে উঠলেন রমানাথ। সন্ন্যাসীর হাতে জেগে আছে একটা চোখ, অক্ষি গোলক। রমানাথ কয়েক মুহূর্ত বাকরুদ্ধ হয়ে থাকার পর প্রশ্ন করলেন, কিসের চোখ এটা? সন্ন্যাসী শান্ত স্বরে জবাব দিলেন, মানুষের। আঁতকে উঠলেন রমানাথ। সন্ন্যাসীর ঠোঁটের কোণে আবছা হাসি ফুটে উঠল। তিনি এরপর বললেন, তবে এটা আমার চোখ। বাঁ চোখের দৃষ্টিশক্তি চলে গিয়েছিল। ডাক্তারকে বললাম চোখটা তুলে পাথরের চোখ বসাতে। তারপর আমার এই চোখটা কমণ্ডলুতে আড়কে ভিজিয়ে টোপ হিসাবে ব্যবহার করার জন্য ছুটে এলাম এখানে। রাজাবাবুর ডাক্তারও তাকে এমন একটা সত্যি চোখ মর্গ থেকে সংগ্রহ করে এনে দিয়েছিল গতকাল। সেটা ফেলে দিয়ে আমি তার জায়গায় রেখে এলাম আমার পাথরের চোখটা। জানেন তো, অঘোর সন্ন্যাসীরা নদী থেকে জলে ভাসা লাশ সংগ্রহ করে। গতবার মাছ ধরার পরের দিন একটা বাচ্চা ছেলে
দহের জলে ডুবে মারা গিয়েছিল। ওর লাশ যখন তোলা হলো তখন দেখেছিলাম তার চোখ দুটো নেই। আর গঙ্গার তীরে যে মৃতদেহ ভেসে আসে, খেয়াল করবেন তাদের চোখ থাকে না। মাছের সবচেয়ে প্রিয় খাদ্য মানুষের চোখ। মহাশোলের টোপ। কথা বলতে বলতে চোখের চশমা খুলে ফেললেন সন্ন্যাসী। রমানাথ দেখতে পেলেন তার বাঁ চোখের কোটরে জমাট বাঁধা অন্ধকার। সন্ন্যাসী তার চোখটা হাতের কমণ্ডলুর মধ্যে যত্ন করে রেখে বললেন, এটাকে গঙ্গায় ভাসিয়ে দেব, হয়তো বা কোনো মহাশোলের কাজে লাগবে। সন্ন্যাসীর পিছন পিছনই রমানাথ মাছটা নিয়ে মন্দিরের বাইরে এলেন। রমানাথ চড়ে বসলেন গাড়িতে, আর সন্ন্যাসী ভেজা বাতাসে রাতের অন্ধকারে হারিয়ে গেলেন তার হাতের কমণ্ডলুতে মহাশোলের টোপ নিয়ে। পাঠ ভালো লাগলে একটি লাইকের মাধ্যমে তা জানিয়ে যান। আর এই রকম গল্প আরও শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।